আমার আহ্বানে আজকের সংবাদ সম্মেলনে আপনারা সাড়া দিয়েছেন, তার জন্য আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। দীর্ঘ আন্দোলন সংগ্রামের 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের পর 6 মাসের অতিবাহিত হলেও ফ্যাসিস্ট সরকার দোসররা এখনো ফ্যাসিস্ট সহযোগীরা বিভিন্ন স্থানে অপতৎপর লিপ্ত, যে কারণে দেশের আইন শৃঙ্খলা যেমন উন্নতি হয়নি, তেমনি সর্বত্র অস্থিরতা বিরাজ করছে। অন্তর্বর্তী সরকারের সমস্যার সমাধানের আন্তরিক হলেও মহল বিশেষের কারণে কাঙ্ক্ষিত সফলতা আসছে না। বন্ধুগণ, ফ্যাসিস্ট সরকারের বিরোধী আন্দোলনে 15 বছর ধরে রাজনৈতিক দলগুলো আপসহীন ভূমিকা পালন করে জেল, জুলুম, খুন কোনো কিছুতে আন্দোলন দমানো যায়নি। সেই সময় আমাদের জনতার অধিকার পার্টি পিআরপি রাজপথে স্বৈরাচারী আন্দোলনে নির্যাতন সহ্য করে আমি নিজেও একাধিকবার কারাবরণ করেছি। 2022 সালে 10 ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিএনপির পার্টি অফিসের সামনে জনতার অধিকার পার্টির কেন্দ্রীয় কার্যালয় ছিল। সেখান থেকে 10 ডিসেম্বরকে কেন্দ্র করে আমাদের দলের 10 জন নেতাকর্মী আমি সহ গ্রেপ্তার করিয়ে 3/12/2022 যে মামলাটি, সেই মামলাটির আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ 3 মাস কারাভোগের পর আমি বের হয়ে আবারও সরকার পতন আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রাখে জনতার অধিকার পার্টির পিআরপি। এবং আপনারা ইতিমধ্যে জানেন, ডিসেম্বর মাসেই 2022 সালে আপনার সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের জোটগুলো গঠন হয়। তাৎক্ষণিক 3/12/2022 আমি জেলে থাকা অবস্থায় সেই জোটে আন্দোলনে শরিক হওয়ার আমার সুযোগ হয়নি, কিন্তু আমি যেহেতু জেলে আছি। কিন্তু জেল থেকে বের হওয়ার পরিপূর্বে আমি আমার সর্বোচ্চ বিএনপি ঘোষিত শেখ হাসিনা বিরোধী, সরকার বিরোধী যতগুলো কর্মসূচি ছিল জনতার অধিকার পার্টি সবগুলো কর্মসূচি আন্তরিকভাবে পালন করেছে। এবং এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করা পর্যন্ত, জুলাই আগস্ট পর্যন্ত আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছে। ইতিমধ্যে আপনারা জানেন 28 অক্টোবরকে কেন্দ্র করে ফ্যাসিস্ট শেখ হাসিনা যে ধরনের নারকীয় কর্মকাণ্ড করেছিল রাজনৈতিক দলগুলোর উপর, এবং সেই নারকীয় কর্মকাণ্ড করে 28 অক্টোবরের সমাবেশকে তারা একেবারে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, নেতাকর্মীদের গুলি নিক্ষেপ করে, সাধারণ মানুষের উপর তারা একটা আতঙ্ক সৃষ্টি করে নিরীহ মানুষদেরকে জেলে নিয়ে গিয়েছিল। আপনারা এটি অবগত আছেন। কিন্তু 28 অক্টোবরের পরিপূর্বে বিএনপি ঘোষিত অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়। সেই অবরোধ কর্মসূচিতে আপনারা জানেন সর্বোচ্চ সংগ্রামের মধ্য দিয়ে জনতার অধিকার পার্টি আতঙ্ককে না ভয় করে তাদের জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে প্রতিদিন সক্রিয় ভূমিকা পালন করেছিল, যা অনেক গণমাধ্যম জানেন। কিন্তু 12 নভেম্বর 2023 জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমাকে ডিবির কয়েকটি টিম এসে আমার মিছিল থেকে আমাকে তুলে নিয়ে যায়। যে দৃশ্যটি আপনারা হয়তো অনেকে ভুলে গেছেন, অনেকের মনে আছে। আমি যদি আপনাদেরকে সেই দৃশ্যটি একটু দেখানোর চেষ্টা করি, হয়তো মনে পড়বে আপনাদের সেই দৃশ্যটি। এই যে দেখেন সেই দৃশ্যটি, কিভাবে সেদিন আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল, সেটি সারা বাংলাদেশের মানুষ তখন সেদিন দৃশ্যটি দেখেছিল। যে গ্রেপ্তারের দৃশ্যটি দেখে অনেকে কেঁদেছিল। আমাকে 2 দিন আমার কোনো খোঁজ ছিল না। পরে মিডিয়ার প্রচারের কারণে তারা আমাকে আবার মিডিয়ার সামনে এসে জেল হাজতে পাঠাতে বাধ্য হয়েছে। ডিবি হারুন বলছেন আমার যে আন্দোলন সংগ্রামের, আপনাদেরকে যদি দেখাই, এই আন্দোলন সংগ্রামে আমাদের মহিলা দলও সর্বোচ্চ ভূমিকা পালন করেছিল। সেই আন্দোলন সংগ্রামে তখন রাজপথে বড় দলগুলো নামেনি, ছোট দলগুলো তাদের জায়গা থেকে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আপনারা দেখেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেব বরাবর বলে আসছেন যে বিরোধী রাজনৈতিক শক্তিগুলো শেখ হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছে, এবং সেই আন্দোলন সংগ্রামকারী প্রত্যেকটি রাজনৈতিক দল এবং প্রত্যেকটি সামাজিক সংগঠন যারা এই আন্দোলন সংগ্রামের সাথে তাদের সক্রিয় ভূমিকা পালন করেছে, তাদের সকলকে মূল্যায়ন করা হবে। কিন্তু আমি দুঃখের সাথে
আপনাদেরকে বলতে হচ্ছে যে 5 আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর বিএনপির হাইকমান্ড তাদের প্রতিশ্রুতি একাধিকবার পূর্ণ ব্যর্থ করেছেন। সুখের দিনে জোটের শরিকদের কোনোভাবে বঞ্চনা করা হবে না বলে আশ্বস্ত করেছেন। অঙ্গীকার বাস্তবায়নে বিএনপির হাইকমান্ড আন্তরিক ঘাটতি থাকলেও সুযোগ সন্ধানী একটি মহল সেটিকে নস্যাৎ করার পায়তারা করছে। আপনাদের মাধ্যমে বিষয়টি বিএনপির হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাদের মাধ্যমে জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। যতগুলো পেশিবাদী বিরোধী রাজনৈতিক আন্দোলন করেছে, অনেকগুলো পেশিবাদী বিরোধী রাজনৈতিক দলের এখনো কোনো ডাটা কালেকশন করা হয়নি। সেখানে রাজনৈতিক দল আছে, সুশীল ব্যক্তি আছেন, সামাজিক সংগঠন আছেন। এই আন্দোলন কোন রাজনৈতিক দলের একক পক্ষে 24-এর গণ অভ্যুত্থান হয়নি। সেখানে গত 17 বছর থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত সর্বোচ্চ ভূমিকা পালন করা সেই সমস্ত ছোট বড় রাজনৈতিক দলগুলোকে এখনো অন্তর্ভুক্ত যদি না করেন, তাহলে ফ্যাসিস্টের আগমন খুব শীঘ্রই, আওয়ামী লীগ খুব শীঘ্রই তাদের অধিকারের জন্য আবার লড়াই করবেন। যতক্ষণ পর্যন্ত সামাজিক সংগঠনগুলোকে আন্তরিকভাবে এখনো তারা মূল্যায়ন করবে না, ততক্ষণ পর্যন্ত ফ্যাসিস্টের সুযোগ সুবিধা ফ্যাসিস্ট আন্তরিকভাবে ভোগ করবেন, এটি প্রত্যাশা করি। কিন্তু দুঃখের সাথে আপনাদেরকে আমি স্মরণ করে দিচ্ছি, জোট গঠনের পর বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এমনকি জনতার অধিকার পার্টি রাজনৈতিক দল হিসাবে জাতীয়তাবাদী সমমনা জোটের অবস্থান থেকে দায়িত্ব পালন করছে। কিন্তু পরিতাপের সাথে বলতে হচ্ছে, জনতার অধিকার পার্টি বর্তমান বৈষম্যের শিকার। আরো স্পষ্ট করেই বলতে হয়, জনতার অধিকার পার্টি জোট থেকে সরাতে মহল বিশেষ সক্রিয় ভূমিকা পালন করছে। 5 আগস্টের আগে জোটের কোন কর্মসূচিতে আমাদের আমন্ত্রিত হতো, তবে 5 আগস্টের পর সে ধারাবাহিকতা পাল্টে যায়। 5 আগস্টের পরে বিএনপি এবং বড় দলগুলোর মানচিত্রই পাল্টে যায়, মানে তাদের মন মানসিকতা একেবারেই পাল্টে যায়। কিন্তু জোটের সমন্বয়কারী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের ভূমিকা রাখছেন বলে এই ঘটনার সাথে আমার কেন জানি মনে হয়। আমাদের কাছে প্রতীয়মান রয়েছে, ধারণা করা হচ্ছে, অমূল্যায়ন নয়। উদাহরণ হিসাবে যদি একটি ঘটনা তুলে ধরি, আপনারা জানেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি ঝাকপার দুটি অংশে, একটি অংশ 12 দলীয় জোটের সাথে অন্তর্ভুক্ত, আরেকটি অংশ জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে অন্তর্ভুক্ত। কিন্তু সমমনা জোট জনাব খন্দকার লুৎফুর রহমানের নেতৃত্বে সমমনা জোটের যিনি মহাসচিব আছেন ঝাকপার, শাহাদাত হোসেন, ওই শাহাদাতকে দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি নামে আরেকটি পার্টি তৈরি করেছেন 5 আগস্টের পরে। এটি বড় ধরনের অর্থের সাথে সম্পৃক্ত রয়েছে বলে মনে হয়। আর ওই পার্টি দলের চেয়ারম্যানও ওখানে জোটের শরিক চেয়ারম্যান এবং দলের মহাসচিবকে দিয়ে আরেকটি দল তৈরি করে সেখানে জোটবদ্ধ করা হয়েছে। সেখান থেকে আমি বের হয়ে চলে আসছি কথা কাটাকাটির মাধ্যমে। যদি আপনারা আন্তরিকভাবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন, এই যে শেখ হাসিনা কেমন স্বৈরাচার ছিল, জাতীয়তাবাদী সমমনা জোটের স্বৈরাচারী দেখলে মনে হবে বিষয়টি খুবই দুঃখজনক। এই বিষয়টি বিএনপির স্ট্যান্ডিং কমিটির সকল মেম্বার, বিএনপির মহাসচিব মহোদয় সবাই বিষয়টি অবগত থাকার সত্ত্বেও ওই দলটিকে অন্তর্ভুক্ত করে আপনার প্রধান উপদেষ্টার মিটিং এ নিয়ে যাওয়া হয়, তাদের বিভিন্ন ধরনের যে বোঝ বিলাসিতার সেই জায়গাগুলোতে নিয়ে যাওয়া হয়। আমরা যারা আন্দোলন সংগ্রাম যে দলগুলো করেছে তাদেরকে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। আরেকটি বিষয়, আমি যদি আপনাদের বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। বৈঠকে বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বৈঠকে আমন্ত্রিত তালিকা কারা কোন নীতির ভিত্তিতে করেছেন এবং প্রশ্ন জনমনে উঠেছে। এদিকে সক্রিয় রাজনৈতিক দলগুলো বৈঠকে আমন্ত্রণ পায় না, অন্যদিকে নবগঠিত অরাজনৈতিক দলগুলো কিভাবে প্রধান উপদেষ্টার প্রেস কনফারেন্স এবং তাদের কমিশন গঠনের মিটিং এ আমন্ত্রণ পায়। 17 বছর যুদ্ধ করে সংগ্রাম করে
নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়ে পরিবার ছেড়ে রাজনীতি করা দলগুলো কেন, রাজনীতি করা সামাজিক সংগঠনগুলো কেন, সুশীল ব্যক্তিরা কেন সেখানে আমন্ত্রণ পাবেন না? এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের স্বৈরাচারী আমি মনে করি। কারণ সরকার প্রেস কনফারেন্স করে ব্রিফিং করেন, আমরা সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে একত্রিত মিটিং করেছেন। সকল দল কই পাইছেন? তাহলে আমার ছবিটা কই? যদি সকল দল এই আন্দোলন সংগ্রামে সবচেয়ে বড় ভূমিকা ছিল আমার, ওইখানে একটা বই আছে আমার নিয়ে আসলে নীল কাগজ, আন্দোলন সংগ্রামে সবচেয়ে বড় ভূমিকা ছিল আমার, কিন্তু আমার দলে তো দাওয়াত পাইনি। এরকম আমার বাংলাদেশের যেখানে কর্নেল অলি সাহেবের মতন লোক প্রধান উপদেষ্টার বাসভবনের গেট থেকে দাওয়াতবিহীন ফিরে যায়, সেখানে তো আমি কিছুই না, সেখানে তো আমি কিছুই না, সেখানে আমি কিছুই না। যদি আপনাদেরকে আন্দোলনের চিত্র দেখাই, এটা আপনারা দেখবেন, আমি তো দেখানোর দরকার নাই, ক্যামেরা আপনারা পরে ঘুরে দেখবেন। এই যে ক্যামেরা, এই যে সমমনা জোটে আমার মিটিং এর ছবি, এই যে সমমনা জোটের মহাসভাপতির ছবি, এই যে দেখতে পাবেন। তারপরে যে আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে মনে করেন যদি দেখাই আমি, এই যে মনে করেন আমার কারাগারের, এগুলো তো কোনো মিথ্যা তথ্য না, মামলা খেয়ে মিথ্যা তথ্য। এই যে কারাগার, এই যে কারাগার, এগুলো কারাগারের কিন্তু অরিজিনাল ফটো, এই ছবি কারাগারের অরিজিনাল, এখানে কোনো খুঁত নাই, কোনো মামলার কপি না। এটা কারাগার, মামলার কপি টাইপ করতে পারবেন, এটা টাইপ করতে পারবেন না। আমি প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছিলাম দেখা করার জন্য, সেটি হচ্ছে 5/12/24, 5/12/24। চিঠির কোনো উত্তর পায় না। প্রধান উপদেষ্টা বলে আমাদের কাছে চিঠি লিখুন, আমাদের কাছে চিঠি লিখুন, আমরা আপনাদের কথার জবাব দেওয়ার জন্য বসে আছি, আমরা আপনাদের কথার জবাব দেওয়ার জন্য বসে আছি। ওই চিঠি তো দিয়েছি, দাওয়াতের আমন্ত্রণ পত্র তো পাই না। এই প্রধান উপদেষ্টার মুখের ভাষা আর কাজ কিন্তু এক না। তিনি বিশ্ববিখ্যাত হতে পারে,